দীপ্ত সন্ধ্যা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাইল বিএনপি, কোনো টালবাহানা নয়। নয়াপল্টনে তারুণ্যের সমাবেশ। দুর্নীতির মামলায় খালাস পেলেন তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা। সব মামলায় দণ্ড ও সাজামুক্ত। প্রায় ১৩ বছর পর কন্ডেম সেল থেকে মুক্ত জামায়াত নেতা আজহার, বরণ করতে নেতাকর্মীর ঢল। ৩ মাসের মধ্যেই যে নির্বাচন দেওয়া সম্ভব হতো, অন্তর্বর্তী সরকার তা ১০ মাস পরেও দিচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মহাসমাবেশে তিনি এই মন্তব্য করেন। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা শীর্ষক এই মহাসমাবেশের আয়োজন করে বিএনপির ৩ সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। এতে ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও ফরিদপুর বিভাগের নেতাকর্মীরা অংশ নেন। তারেক রহমান তার বক্তব্যে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানান। তিনি বলেন, নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে। সংস্কার নিয়ে সময় ক্ষেপণের আড়ালে ভিন্ন উদ্দেশ্য রয়েছে। সরকারের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন। দুর্নীতির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে খালাস দিয়েছে হাইকোর্ট। বুধবার বিচারপতি খসরুজ্জামানের একক বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এর মধ্য দিয়ে সব মামলায় দণ্ড ও সাজামুক্ত হলেন তারেক রহমান। তার আইনজীবী জানান, বাংলাদেশের বাইরে জিয়া পরিবারের কোনো ঠিকানা নেই, কোনো সম্পত্তিও নেই। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জুবাইদা রহমান ও তার মা সৈয়দা ইকবাল বানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক। এই মামলার বিচার শেষে ২০২৩ সালের ২ আগস্ট জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তারেক রহমানকে ২ ধারায় মোট ৯ বছর এবং তার স্ত্রীকে ৩ বছরের কারাদণ্ড দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের তৎকালীন বিচারক। ফাঁসির আসামি হিসেবে ১ দশকেরও বেশি সময় কন্ডেম সেলে কাটানোর পর অবশেষে মুক্ত হয়ে নিজ পরিবার ও দলের নেতাকর্মীদের মাঝে ফিরেছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। মুক্ত হওয়ার পর মহান আল্লাহর শুকরিয়া আদায়ের পাশাপাশি দেশবাসীর দোয়া চান তিনি। এ সময় নেতাকর্মীরা বলেন, বিলম্ব হলেও মিথ্যাকে পরাজিত করে জয়ী হয়েছে সত্য। ঘড়ির কাঁটায় সকাল ৯টা ৫ মিনিট। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে মুক্তি পান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। প্রায় ১৩ বছর পর মুক্তি পেলে তাকে বরণ করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এদিন সকাল থেকেই প্রিয় নেতাকে বরণ করতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গেটে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা ভিড় করেন। এদেশে যারা আধিপত্যবাদের দোসর ছিল, যারা কায়েমি স্বার্থবাদী ছিল, তারা যে এদেশের মানুষকে জুলুম করে বিনা বিচারে হত্যা করেছে, এটি জাতির সামনে আজকে দিবালোকরণে স্পষ্ট হয়েছে, সত্য সমাগত হয়েছে। সুদীর্ঘ কারাবাসের পর মুক্তির প্রতিক্রিয়ায় এটিএম আজহার সুবিচার নিশ্চিত করার জন্য আইন বিভাগকে ধন্যবাদ জানান। যে দল, যে জাতি, যে ব্যক্তি শাহাদাত তামান্না করে এগিয়ে যায়, সেই দল, সেই জাতিকে কেউ দমাতে পারে না। যারাই হত্যাকাণ্ডের সঙ্গে যেখানে যে পর্যায়ে জড়িত, সবাইকে আইনের আওতায় নিয়েছে, তাদেরকে বিচার করা হোক, নাহলে এই খারাপ সংস্কৃতি চালু থাকবে। জামায়াতের আমিরও জানান তার অনুভূতির কথা। এদেশের 18 কোটি মুসলিম মানুষের সম্মিলিত চেষ্টায় সরকারের পতন হয়েছে। আমরা এই মূল ক্রেডিট আল্লাহ তাআলাকে দেই, আর জমিনের ক্রেডিট সমস্ত এদেশের জনগণকে আমরা দেওয়ার পক্ষে। আমরা এক থাকব, জাতির প্রয়োজনে এক পথে হাঁটব এবং জাতির প্রয়োজনে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে ইনশাল্লাহ এগিয়ে যাব। 2012 সালের 28 আগস্ট মগবাজারের নিজ বাসা থেকে গ্রেপ্তার হন জামায়াতের তৎকালীন সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম।
একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে রংপুর অঞ্চলে গণহত্যা, হত্যা, অপহরণ, ধর্ষণ, আটক, নির্যাতন ও গুরুতর জখম এবং বাড়িঘরে লুণ্ঠন ও অগ্নিসংযোগের মতো 9 ধরনের 6টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল এটিএম আজহারের বিরুদ্ধে। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। 4 দিনের রাষ্ট্রীয় সফরে জাপানে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। টোকিওর স্থানীয় সময় বুধবার দুপুর 2:05 তিনি জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। প্রধান উপদেষ্টাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী। এর আগে মঙ্গলবার রাত 2:10 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী উড়োজাহাজ ঢাকা ছেড়ে যায়। এ সফরে প্রধান উপদেষ্টা 30তম নিক্কেই ফোরামে যোগ দেবেন এবং দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের লক্ষ্যে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বৈঠক করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সফরে বিনিয়োগ, জ্বালানি ও প্রযুক্তি খাতে সহযোগিতার 7টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত বৃহস্পতিবার থেকে প্রতিদিন 1 ঘণ্টা কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। দুপুরে সচিবালয় সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের কো চেয়ারম্যান বাদিউল কবির। তিনি জানান প্রতিদিন সকাল 10টা থেকে 11টা পর্যন্ত কর্মবিরতি চলবে, আর সারা দেশের সরকারি প্রতিষ্ঠানগুলোতে একই সময়ে কর্মবিরতি চলমান থাকবে। এর আগে সকালে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেন, আন্দোলনকারীদের দাবিসমূহ মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরবেন। বর্তমানে তিনি বিদেশে আছেন, তিনি দেশে ফেরার পরেই বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। দেখা যায় 10 দিতে বন্ধ হয়ে যাবে ঈদের জন্য, এটা তো এইভাবে বলা যাবে না। স্যার জানাবেন প্রধানমন্ত্রী আসলে, তখন এটা তুলবেন আর কি জিনিসটা। মানে ঈদের আগে কি কোনো, উনি 31 তারিখে তো ফেরার কথা, আসার পরে প্রতিদিন সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত আমাদের এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত, আমাদের পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে। দেশে স্টারলিংকের আসার খবর ইতিবাচক, কিন্তু মোবাইল অপারেটররা যদি আইএসপি সেবা দেয় তাহলে এই খাতের জন্য এটা বড় হুমকি বলে জানিয়েছেন ইন্টারনেট অবকাঠামো ব্যবসায়ীরা। বুধবার টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্কস বাংলাদেশ আয়োজিত এক ব্রিফিংয়ে এই উদ্বেগের কথা জানান তিনি। একই সাথে টেলিযোগাযোগ লাইসেন্সিং নীতিমালা বাস্তবায়নের আগে দেশের স্বার্থকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। আরও বলেন, টেলিকম খাতের সাথে রাষ্ট্রের নিরাপত্তা ইস্যু জড়িত, তাই এই খাতে শতভাগ বিদেশি বিনিয়োগ থাকা উচিত নয়। এই জায়গাটা পরিষ্কার করে বলা উচিত ছিল, এবং সেই সঙ্গে যারা এই ব্যবসাগুলো করছেন তাদের জন্য সম্ভাবনা আছে। আবার ধরেন এইটা যে আমাদের আশঙ্কার জায়গায় একটা লাইন বলি যে মোবাইল রাজধানী সহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নত হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, পলাতক সহ সকল অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ করছে সরকার। সকালে রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে আমরপ্তানি কার্যক্রম উদ্বোধনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। তিনি জানান, সুব্রত বাইন সহ বড় অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে। আইন শৃঙ্খলার অবনতির অপচেষ্টা সহ অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। চট্টগ্রামের পাহাড়তলী থেকে তৃতীয় দফায় সশস্ত্র সংগঠন কুকি চীনের অন্তত 15,000 ইউনিফর্ম জব্দ করেছে পুলিশ। পাহাড়তলী নূর ফ্যাশন নামে গার্মেন্টসে অভিযান চালিয়ে মঙ্গলবার বিকেলে ইউনিফর্মগুলো জব্দ করা হয়। এই সময় আটক করা হয় কারখানার মালিক মতিউর রহমানকে। এর আগে গত 18 মে নগরীর নয়াহাট এলাকার রিংবো অ্যাপারেলস পোশাক কারখানা থেকে 20,300 পিস ইউনিফর্ম জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী। লালমনিরহাটের 3টি উপজেলার 6টি সীমান্ত এলাকা দিয়ে নারী ও শিশু সহ অন্তত 57 জনকে পুশিনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভোরের দিকে একযোগে সবাইকে বাংলাদেশের ভূখণ্ডে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ।
এর মধ্যে আদিতমারীর দুর্গাপুরের চড়াটারি সীমান্ত দিয়ে ১৩ জন, হাতীবান্ধা উপজেলার ৩টি সীমান্ত দিয়ে ২৪ এবং পাটগ্রাম উপজেলার ২টি সীমান্ত দিয়ে ২০ জনকে পুশিনের চেষ্টা করা হয়। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর বাধায় তারা সীমান্তের নোম্যান্স ল্যান্ডে ভারতের অভ্যন্তরে অবস্থান করতে বাধ্য হয়। বিজিবি জানায় পুশিনের শিকার ব্যক্তিরা সবাই ভারতের আসামের নাগরিক। পরে দুপুর ২টার দিকে বিজিবি বিএসএফের সিও পর্যায়ের পতাকা বৈঠক হয়। এই সময় পুশিন করা ব্যক্তিরা বাংলাদেশের বাসিন্দা নয় বলে বিএসএফকে স্পষ্ট জানিয়ে দেয় বিজিবি। এই ঘটনায় লালমনিরহাট সীমান্ত এলাকায় অতিরিক্ত সতর্কতা নিয়েছে তারা। রাজনৈতিক কর্মসূচির কারণে বুধবারও দুর্ভোগে পড়েন রাজধানীবাসী। তীব্র যানজটের কারণে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেননি বেশিরভাগ মানুষ। অনেকে দীর্ঘক্ষণ গাড়িতে অপেক্ষা করতে না পেরে হেঁটেই গন্তব্যে রওনা দেন। যানজট পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশকে। বুধবার সকালে জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তির পর শাহবাগ মোড়ে বিপুল সংখ্যক লোক জড়ো হন। গুরুত্বপূর্ণ এই মোড়ে যান চলাচল বন্ধ হয়ে গেলে তার প্রভাব পড়ে আশেপাশের সব সড়কে। এই যানজট স্বাভাবিক হওয়ার আগেই নয়াপল্টনে শুরু হয় বিএনপির তারুণ্য সমাবেশ। নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা ছাড়াও গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ ও কুমিল্লা থেকে বাসে নেতাকর্মীরা রাজধানীতে আসেন। এতে শুধু মিরপুর ও উত্তরার কিছু অংশ বাদ দিয়ে পুরো নগরেই এর প্রভাব পড়ে। এতে বিপাকে পড়েন কর্মমুখর নগরবাসী। জরুরি কাজেও সময় মতো উপস্থিত হতে পারেননি অনেকে। কত সময় বসে আছি, খামার বাড়ি থেকে পর্যন্ত লাগলো 1 ঘন্টা। এখন আমার কাজের বিঘ্ন হচ্ছে। মেট্রো রেলে আসাতে একটু সুবিধা হয়েছে, বাস থাকলে আসতে পারতাম না। শাহবাগ থেকে এই অপরিস্থিতি। যানজট পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশকে। সকাল থেকে যেহেতু একটা রাজনৈতিক দলের একটা বড় কর্মসূচি আছে, সেই জন্য বিভিন্ন রোডের গাড়ি মানে স্বাভাবিক ফ্লো হচ্ছে, ডাবল বা 3 ডাবল গাড়ি এক রোডে চলতেছে। কমন গাড়িগুলো ডাইভারশন দেওয়ার চেষ্টা করে, যারা যে আপনার বিকল্প ওই রোড ছাড়া যে বিকল্প কোনো পথ আছে ওই বিকল্প পথ দিয়ে ব্যবহার করার জন্য উৎসাহিত করা হচ্ছে। তিনি জানান, জনদুর্ভোগ কমাতে যানজট দূর করার চেষ্টায় সদা তৎপর ট্রাফিক পুলিশ। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও অন্তত ৭৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হন ১৫০ শতাধিক। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫৪,০০০ ছাড়িয়ে গেছে। এর মধ্যেই গাজায় হামলা আরও তীব্র করার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এদিকে গাজার মোট কৃষি জমির ৫%-এরও কম এখন চাষের উপযোগী বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। বিশ্বের বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলোকে শিক্ষার্থী ও বিনিময় কর্মসূচির ভিসার সাক্ষাৎকারের শিডিউল দেয়া স্থগিত রাখার নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র দপ্তর এই নির্দেশনা জারি করে। এতে বলা হয়, আবেদনকারী বিদেশি শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যম কঠোরভাবে যাচাই করা হবে। তারই অংশ হিসেবে দূতাবাসগুলোকে ভিসা সাক্ষাৎকার স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কোনো অতিরিক্ত শিক্ষার্থী বা এক্সচেঞ্জ ভিজিটর ভিসার অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করা যাবে না। জানিয়ে দেব খেলার খবর। শামিত ও ফাহমিদুলকে নিয়ে ২৬ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাফুফে। ভারতের ম্যাচের আগে বাংলাদেশের ক্যাম্পে ডাক পেয়েছিলেন ফাহমিদুল, কিন্তু শেষ পর্যন্ত হাভিয়ার ক্যাবরেরার দলে জায়গা হয়নি ইটালি প্রবাসী এই ফুটবলারের। এবার ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য তাকে দলে ডেকেছে বাফুফে। আজ সকালেই ঢাকায় পা রাখেন তিনি। দলে আছেন শামিত চমু, তিনি আসবেন ৩১ মে। আর জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে ২ জুন ঢাকায় আসার কথা রয়েছে হামজা চৌধুরীর। ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ।
শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাইল বিএনপি, কোনো টালবাহানা নয়। নয়াপল্টনে তারুণ্যের সমাবেশ। দুর্নীতির মামলায় খালাস পেলেন তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা, সব মামলায় দণ্ড ও সাজা মুক্ত। প্রায় ১৩ বছর পর কন্ডেম সেল থেকে মুক্ত জামায়াত নেতা আজহার, বরণ করতে নেতা কর্মীর ঢল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।